কংগ্রেস তারা প্রার্থী তালিকা দিলেও এখনো পর্যন্ত তারা এই পানিহাটি বিধানসভা কেন্দ্রে কোনো প্রার্থী ঘোষণা করেনি। তীর্থঙ্কর ঘোষ তিনি কি দখলে রাখতে পারবেন পানিহাটি বিধানসভা কেন্দ্র? সেই বামেদের প্রার্থী হচ্ছে কলতান দাশগুপ্ত, যে মূলত অভয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে জেল পর্যন্ত খেটেছিল। নির্বাচন অবশ্যই মরণবাচন লড়াই শাসক এবং বিরোধীর কাছে। নির্মল ঘোষের ভূমিকা, কারণ নির্মল ঘোষের পরিবর্তে তীর্থঙ্কর ঘোষকে আনা হয়েছে এই বিধানসভা কেন্দ্রে। যে বিজেপির কাছে এই ২৬-এর নির্বাচন মরণবাচনের লড়াই, কারণ তারা বলছেন এবার নয় নেভার। যেখানে বিজেপি তারা মনে করছেন এই এসআইআর ওপরে ভর করেই তারা এই ২৬-এর বৈতরণী তারা পার করবে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। ২৯৪টি আসনের হাড্ডাহাড্ডি লড়াই। কে জিতবে কে হারবে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। অনেক কেন্দ্রের ইকুয়েশন বদলে যাবে, অনেক কেন্দ্রে অস্বাভাবিকভাবেই বদলে যেতে পারে সমীকরণ। উত্তর ২৪ পরগনা, যে উত্তর ২৪ পরগনায় প্রতিটা কেন্দ্রের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। বিগত দিনের নির্বাচনগুলোতে কেউ কাউকে ১ ইঞ্চি জমি ছাড়েনি, কিন্তু এবারে ২৯৪টি আসনে লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে। বুঝে নেবে রাজ্যের বিরোধীরা, বুঝে নেবে রাজ্যের শাসক দল। তবে উত্তর ২৪ পরগনায় বারবার বিতর্কের কেন্দ্রবিন্দু হচ্ছে পানিহাটি বিধানসভা কেন্দ্র। যে পানিহাটি বিধানসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াই তো হবে, তবে কংগ্রেস তারা প্রার্থী তালিকা দিলেও এখনো পর্যন্ত তারা এই পানিহাটি বিধানসভা কেন্দ্রে কোনো প্রার্থী ঘোষণা করেনি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী বদল করেছে। দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবারে টিকিট পায়নি। তার জায়গায় এসছে তীর্থঙ্কর ঘোষ। তিনি কি দখলে রাখতে পারবেন পানিহাটি বিধানসভা কেন্দ্র? তার প্রতিদ্বন্দ্বীকে একদিকে আরজি করের ঘটনায় সেই অভয়ার মা, এবং বামেদের যে লড়াই দেখেছিল রাজ্যের মানুষ, সেই বামেদের প্রার্থী হচ্ছে কলতান দাশগুপ্ত, যে মূলত অভয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে জেল পর্যন্ত খেটেছিল। সেই পানিহাটি এবার নজর কেড়েছে। এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে একবার তো আমাদের নজর রাখতেই হবে, কারণ এই নির্বাচন অবশ্যই মরণবাচন লড়াই শাসক এবং বিরোধীর কাছে। তাই প্রথমেই চলে যাব ২০১৬ বিধানসভা কেন্দ্র এবং পানিহাটি বিধানসভা কেন্দ্র। নজর থাকছে কলতান, নজর থাকছে অভয়ার মা, এবং অবশ্যই নজর থাকবে নির্মল ঘোষের ভূমিকা, কারণ নির্মল ঘোষের পরিবর্তে তীর্থঙ্কর ঘোষকে আনা হয়েছে এই বিধানসভা কেন্দ্রে। তাহলে চলুন দেখে নিই ২০১৬ সালের বিধানসভার ফলাফল কী হয়েছিল পানিহাটি বিধানসভা কেন্দ্রে। ২০১৬ বিধানসভা কেন্দ্র, ২০১৬ বিধানসভা নির্বাচন, যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সিপিআইএম কংগ্রেসের জোট, বিজেপি, আপ সেবারে প্রার্থী দিয়েছিল এবং সর্বোপরি কত ভোটে জিতেছিলেন নির্মল ঘোষ, সেটাতেই মূলত ফোকাস করব। ২০১৬ বিধানসভা নির্বাচন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই পানিহাটি থেকে তারা পেয়েছিল ৪৫.৪৮% ভোট, অর্থাৎ কিনা ৭৩,৫৪৬টি ভোট পেয়েছিল পানিহাটিতে শাসক দল তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেসের জোট তারা কত পেয়েছিল সেটাও একবার দেখে নেব, কারণ বাম কংগ্রেসের জোট তারা পেয়েছিল ৪৩.৬০
শতাংশ ভোট, অর্থাৎ প্রায় ৭০,৫১৫টি ভোট পেয়েছিল 2016 সালে বাম কংগ্রেসের জোট। পাশাপাশি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, যে বিজেপির কাছে এই 26-এর নির্বাচন মরণ বাচনের লড়াই, কারণ তারা বলছেন এবার নয় নেভার। আর এবার নয় নেভার যেহেতু তারা বলছে, তারা নির্বাচন কমিশনকে কতটা কাজে লাগিয়েছে তার উত্তর তো মানুষই দিচ্ছে, সে উত্তরে আমরা যাব না। তবে ভারতীয় জনতা পার্টি তারা পেয়েছিল 9.21% ভোট, অর্থাৎ 14,905টি ভোট পেয়েছিল। সেই 2016 সালে আপ অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের যে দল, সেই আপ তারাও কিন্তু প্রার্থী দিয়েছিল, তারা 0.58% ভোট পেয়েছিল, অর্থাৎ 935 ভোট। এবং এই বছরেই অর্থাৎ 2016-তে নির্মল ঘোষ তিনি মূলত জয়লাভ করেছিলেন 3030 ভোটে, যেটা পানিহাটি বিধানসভা কেন্দ্রের জন্য অত্যন্ত কম মার্জিনের একটা ভোট, যা 2026-এ এসআইআর এই 3030টি ভোট কতটা কাজে আসবে আগামী প্লেটগুলোতে অবশ্যই দেখব। তো চলে যাব 2019-এর লোকসভা নির্বাচন কেন্দ্র দমদম। 2019-এর লোকসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচন, লোকসভা কেন্দ্র ছিল দমদম এবং অবশ্যই বিধানসভা পানিহাটি। এবং পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবারে নজর থাকছেই, কারণ এই পানিহাটি বিধানসভা কেন্দ্রের মূল ফোকাসই হচ্ছে অভয়ার মা। এবং অভয়ার মার প্রতিপক্ষ কলতান দাশগুপ্ত। একই ঘটনায় একজন তার মেয়েকে হারিয়েছে, আর একজন তার মেয়ের প্রতিবাদ করতে গিয়ে জেল পর্যন্ত খেটেছে। যাই হোক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2019-এর লোকসভা নির্বাচন, যেখানে 42.51% ভোট তারা পায়, অর্থাৎ 5,12,062টি ভোট পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে। আমরা দেখব ভারতীয় জনতা পার্টি এই দমদম লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে অবশ্যই বর্তমানে যিনি এ রাজ্যের বিজেপির সভাপতি অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, 2019-এর লোকসভা নির্বাচনে তিনি 38.11% ভোট পেয়েছিল, অর্থাৎ 4,59,063টি ভোট পেয়েছিল এই দমদম কেন্দ্র থেকে বিজেপি। সিপিআইএম কত পেয়েছিল? কারণ 2019-এ আর বাম কংগ্রেসের জোট হলো না, সেখানে তারা এককভাবে লড়ে সিপিএম ভোট পেল 13.91%, অর্থাৎ 1,67,590টি ভোট পেয়েছিল তারা। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যারা এখনো পর্যন্ত 294 আসনের প্রার্থী ঘোষণা না করলেও তারা প্রায় 99% প্রার্থী তালিকা ঘোষণা করেছে, 1% এখনো বাকি আছে। সেই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ যাকে জাতীয় কংগ্রেস বলা হয়, সেই কংগ্রেস তারা পেলেও 2.42% ভোট, অর্থাৎ 29,491টি ভোট পেয়েছে। নোটাতে কত ভোট পড়েছিল? নোটাতে ভোট পড়েছিল 14,491টি ভোট, অর্থাৎ 1.20%। এবারে আমরা চলে যাব 2021-এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচনের সাথে এই 26-এর নির্বাচন ঠিক সমান্তরালভাবে বলা যেতে পারে, কারণ তখন এনআরসি ছিল, সিএ এর মতো গুরুত্বপূর্ণ ইস্যু ছিল, 26-এর ইস্যু অনেক থাকলেও বিজেপির কাছে ইস্যু এসআইআর। 2019-এর লোকসভা নির্বাচনের পর সেই 2021-এর নির্বাচন, যে নির্বাচনে বিজেপি তারা বলেছিল তারা ক্ষমতায় এসে গিয়েছে, 200-র বেশি আসন পেয়ে তারা 21-এর সরকার গঠন করবে। তবে সেদিনও মরণবাচনের লড়াই ছিল, 26-এর মরণবাচন লড়াই তাদের রয়েছে। তবে 21-এর বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ বেশ কিছু ইস্যুর মধ্যে অন্যতম ছিল সিএএ এবং এনআরসি। কিন্তু আজকে 2026-এ যেখানে এসআইআর অন্যতম ইস্যু হয়ে উঠেছে বাংলার রাজনীতিতে, যেখানে বিজেপি তারা মনে করছেন এই এসআইআর ওপরে ভর করেই তারা এই 26-এর বৈতরণী তারা পার করবে।
21-এর বিধানসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল এই পানিহাটি বিধানসভা কেন্দ্রে, সেটা অবশ্যই নজর রাখব। 21-এর বিধানসভা ভোটের ফলাফল, কেন্দ্র পানিহাটি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নির্মল ঘোষ পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে রাজ্য বিধানসভার তৃণমূলের মুখ্য সচেতক, অর্থাৎ রাজ্য বিধানসভার বিদায়ী মুখ্য সচেতক, তিনি 49.61% ভোট পেলেন 21-এর বিধানসভা নির্বাচনে, অর্থাৎ 86,495টি ভোট পেয়েছিল। 21-এর লড়াইটাও হাড্ডাহাড্ডি ছিল সারা রাজ্য জুড়ে, এবং উত্তর 24 পরগনার 35টি আসন রয়েছে, সেই আসনগুলোতে অবশ্যই নজর ছিল। ভারতীয় জনতা পার্টি বিজেপি দ্বিতীয় স্থানে রয়ে গেল, তারা ভোট পেল 35.17% ভোট, অর্থাৎ 61,318টি ভোট পেয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস তারা আবার জোট করল। তারা বলল জোট ছাড়া তাদের দ্বিতীয় কোনো পথ খোলা নেই, তারা জোট করেই আবারও সরকারে আসতে পারে অথবা রাজ্য বিধানসভায় বিরোধী দলের আসনে বসতে পারে। তাই বাম কংগ্রেস আবার তারা জোট করল, যদিও এই 26-এ তাদের ভোট কোনো জোট হয়নি। তারা ভোট পেল 12.14%, অর্থাৎ 21,169টি ভোট পেল 2021-এর বিধানসভা নির্বাচনে। এবং পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে এই নির্মল ঘোষ, যার প্রার্থী পদ বদল হয়েছে, সেই পানিহাটিতে এবার তীর্থঙ্কর ঘোষ দাঁড়িয়েছেন। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনের থেকে আমরা যেটা দেখছি ফলাফল, 25,177টি ভোটে জয়লাভ করেছিল 2021-এর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে, যে নির্বাচনে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার একটা প্রয়াস চেষ্টা চালিয়েছিল। সেই মরিয়া চেষ্টা তাদের বিফলে গিয়েছে, কিন্তু সেই মরিয়া চেষ্টা আবারও তারা নতুন করে চালাচ্ছে। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে নির্মল ঘোষ যেখানে 3013টির কাছাকাছি ভোট পেয়েছে এবং অর্থাৎ জয়লাভ করেছিল, সেই 1.5 বছরের মাথায় আবার নতুন করে 19-এর নির্বাচন এবং তারপরেই 21-এর বিধানসভা নির্বাচন, ফলাফল একেবারে বদলে গেল। অর্থাৎ 3000টা হয়ে গেল 25,177 ভোটে জয়লাভ করল নির্মল ঘোষ 2021-এ। অবশ্যই দেখব 2024-এর লোকসভা নির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচন দমদম লোকসভা কেন্দ্র থেকে সৌগত রায়, তিনি 41.95% ভোট পেল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে, অর্থাৎ 5,28,579টি ভোট পেয়েছিল লোকসভা নির্বাচনে। দ্বিতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি তারা ভোট পেল কত? তারা ভোট পেল 36.34%। এবং শুধু তাই নয়, 4,57,919টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানেই তারা থেকে গেল। আসলে দীর্ঘদিন ধরে 2016 সালের আগে থেকে বিজেপি এখানে ঝাপসা ছিল, কিন্তু 16 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে বামেদের ভোট কিন্তু ধীরে ধীরে বিজেপির ঘরে ঢুকতে শুরু করলো। আর এই বিজেপির ঘরে ঢোকা থেকেই বিজেপি মনে করলো তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার মসনদে বসবে এবং বাংলায় তারা শাসন চালাবে। কিন্তু সেই 21-এর নির্বাচনে তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। বাম কংগ্রেস আবার তারা জোট করল 2024-এর লোকসভা নির্বাচনে। সেই নির্বাচনে তারা ভোট পেল কত? 2,40,784টি ভোট পেয়েছিল, অর্থাৎ 19.11% ভোট পেয়েছিল। অর্থাৎ 2016 সালের পরে 2021-এর বিধানসভা নির্বাচন, তার পরবর্তীতে 19 এবং 24-এর লোকসভা নির্বাচন, মাঝে একটা নির্বাচনে তারা জোট করেনি, কিন্তু পরবর্তীতে তারা জোট করেছিল এবং সেই জোটের ফলাফল 19.11% ভোট পেল বাম এবং কংগ্রেসের জোট। নোটাতে ভোট পড়েছিল কত? নোটাতে 0.9% ভোট, অর্থাৎ 11,314টি ভোট পড়েছিল। এই দমদম লোকসভা কেন্দ্র থেকে সৌগত রায় তিনি মূলত জয়লাভ করেছিলেন
1,26,046টি ভোটে। ফলে দমদম লোকসভা কেন্দ্র, তার অন্তর্গত পানিহাটি বিধানসভা কেন্দ্র অবশ্যই নজর থাকবে। আর এবছর তো নজর রাখতেই হবে, কারণ পানিহাটিতে যে চতুর্মুখী লড়াইয়ের মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেস ভার্সেস অভয়ের মা, না অভয়ের মা ভার্সেস কলতান দাশগুপ্ত অর্থাৎ সিপিআইএম। তাই পানিহাটি নজর কাড়বে। মানুষ বলছেন, নিন্দুকেরা অনেক কথাই বলে এসেছেন, তবে পানিহাটি বিধানসভা কেন্দ্র 294টি কেন্দ্রের মধ্যে অন্যতম নজর কাড়া কেন্দ্র, একথা বলার অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ পানিহাটিতে আপনাদের মনে আছে সেই আরজি করে চিকিৎসককে এবং ঘটনা সারা ভারতবর্ষের মানুষের মন নাড়িয়ে দিয়ে গিয়েছিল। অর্থাৎ যেভাবে তারা আন্দোলন সাড়া দিয়েছিল, সেই আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছিল দেশের বাইরেও। কিন্তু পরপর সময় গেছে, বিজেপির অমিত শাহের সাথে দেখা করতে গিয়েছিল, অভয়ের মা আবেদন করেছিল, সেদিন অমিত শাহ তার সাথে দেখা করেননি। এখানে অনেকগুলো প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নগুলো অবশ্যই উঠবে। আজকে যে বিজেপির সাথে অভয়ের মা হাত মিলিয়েছেন, অবশ্যই কন্যাহারা মা বাবা তারা চাইবেন অভিযুক্তের সর্বোচ্চ সাজা হোক, অভিযুক্তের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। চোখের সামনে দেখতে চাই সেই অভিযুক্তকে যে মূলত তার একমাত্র সন্তানকে নৃশংসভাবে খুন করেছিল, খুন করেছিল। তাই প্রতিটা বাবা মাই চাইবে সেই অভিযুক্তের সর্বোচ্চ সাজা হোক। কিন্তু এমন একটা নির্বাচন দলকে চয়ন করলেন অভয়ের পরিবার, যেটা নিয়ে ভারতীয় রাজনীতিতে একাধিক চর্চা রয়েছে। আজ হাথরসের কথাকে ভুলে গেছে অভয়ের মা, নির্ভয়ার ঘটনাকে তিনি ভুলে গেছেন। একটার পর একটা ঘটনা হয়েছে এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে। সেখানে হাথরসে তার মায়ের পরিবার, অর্থাৎ যে মেয়েটাকে ধর্ষণ করা হলো, সেই মেয়েটার পরিবারের কথা কি একবারও অভয়ের মা ভেবেছে? ভাবেনি। ফলে উন্নয়ের ঘটনায় সেই নির্যাতিতার পরিবার, তার কথা একবারও ভেবেছে অভয়ের মা? ভাবেনি। নির্বাচনে লড়াই করলে সরাসরি সম্মুখ সমরে নির্বাচন হবে, এই ইস্যুগুলো উঠে আসবে। আমরা কারোর পক্ষপাতিত্ব করছি না। আমরা চাই যারা আরজি করের মতো একের পর এক ঘটনা ঘটিয়েছে বাংলার বুকে, তাদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে, এমন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন না যে রাজনৈতিক দলের সম্পর্কে তার রাজ্যগুলো, যে রাজ্যে সেই সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় আছে, সেখানকার নারীরা কতটা সুরক্ষিত, সেখানকার নারীরা কতটা নিজেদেরকে মেলে ধরতে পারেন। ফলে এই প্রশ্নগুলোর মুখোমুখি অবশ্যই অভয়ের মাকে হতে হবে। তো এবার দেখে নেব এসআইআর কতটা প্রভাব ফেলবে পানিহাটি বিধানসভা কেন্দ্রে। কারণ এখানে প্রার্থী বদল হয়ে গিয়েছে, এখানে তীর্থঙ্কর ঘোষ এসছে নির্মল ঘোষের পরিবর্তে। তাই নির্মল ঘোষ বিজয়ী হয়েছিলেন 25,177 ভোটে 2021 বিধানসভা নির্বাচনে। তারপরে এসআইআর নিয়ে এত কাণ্ড, লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই এসআইআরে পানিহাটি বিধানসভা কেন্দ্র এক ধাক্কায় 25,762 জনের নাম প্রথম খসড়া তালিকা থেকে বাদ গেল 16ই ডিসেম্বর। পানিহাটি থেকে 2021-এ যে মার্জিনে জয়লাভ করেছিলেন নির্মল ঘোষ, আর 2026-এ এক ধাক্কায় প্রথম খসড়া তালিকায় তার থেকে বেশি ভোট বাদ চলে গেল। এসআইআরে বাদ পড়েছেন, দ্বিতীয় যে খসড়া তালিকা প্রকাশ হলো সেখানে 2,462 জনের নাম বাদ দিল 28শে ফেব্রুয়ারি। এই 28শে ফেব্রুয়ারি 2,462, 16ই ডিসেম্বর
25,762। এসআইআরে মোট বাদ পড়লেন কত? 28,224 জন। অবশ্যই যেগুলো সাবজুডিস ম্যাটার আছে তাদের মধ্যে হয়তো অনেকেই আবার তারা আসতে পারেন ভোটার তালিকা। তবে সেই ভোটার তালিকা থেকে এই পরিসংখ্যানটা হয়তো যদি আমরা বাদও দিয়ে দিই 2,462 জনের নাম, তাহলে কিন্তু 25,762 জনের নাম আর ফেরার কোনো জায়গা নেই। তাই নির্মল ঘোষ যে মার্জিন অফ ভোটে জয়লাভ করেছিল, সেই মার্জিন অফ জয়, সেইখান থেকে তীর্থঙ্কর ঘোষ কতটা তিনি নিজের পক্ষে ভোট টানতে পারবেন। তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে 3,047 জনের নাম বেশি বাদ পড়েছে এসআইআরে। লড়াই তো হবেই, কিন্তু পানিহাটির মানুষ কি চাইছেন, পানিহাটির মানুষ কি ভাবছেন? আজকে নির্মল ঘোষের বিরুদ্ধে অভয়ার পরিবারের একাধিক অভিযোগ ছিল। জোর করে অভয়ার দেহ নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়েছিল, এমন অভিযোগ ছিল অভয়ার পরিবারে। সেই কারণে কি নির্মল ঘোষকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস? দুর্নীতিতে যুক্ত রয়েছে, চাকরি চুরিতে যুক্ত রয়েছে, এরকম অনেকেই কিন্তু এবার ভোটের প্রার্থী। কিন্তু আরজি করের ঘটনায় যে বা যারা যুক্ত ছিল তাদেরকে কাউকে টিকিট দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর ইস্যুতে যারা যারা যুক্ত ছিল তাদের কাউকে টিকিট দেয়নি। যাদের নাম জড়িয়ে ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের কাউকে টিকিট দেয়নি। নির্মল ঘোষও তার নামটাও জড়িয়েছিল, তাকে টিকিট দেয়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই আরজি কর নিয়ে যে কুৎসা ছড়ানো হয়েছিল, সেই কুৎসা কতটা প্রমাণ করতে পেরেছে তার উত্তর তো সময় দেবে। কারণ এই আরজি করের ঘটনা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলার জল গড়িয়েছিল। অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজা হয়েছে। ভারতবর্ষে বিচার ব্যবস্থায় ফাঁসি এখন উঠে গিয়েছে, কিন্তু তার সর্বোচ্চ সাজা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে পেয়েছে। কিন্তু অভয়ের মায়ের যে অভিযোগ, এই ঘটনা একজনের নয়, এর মধ্যে আরও অনেকেই যুক্ত ছিল। তাদেরকে বার করতে পারা সম্ভব হয়নি। আমি এখানে প্রশ্ন করতে চাই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কি করল? সিবিআই কি করেছে? যে সিবিআই যে ইডিকে দিয়ে এ রাজ্যের নেতা মন্ত্রীদের বারবার কান টেনে নিয়ে যাচ্ছে, কখনো সিজিও কমপ্লেক্সে, কিন্তু আদতে সিবিআই কি প্রমাণ করতে পেরেছে যে এই পানিহাটির অভয়ার পরিবার যে অভিযোগ তুলেছিল সেই অভিযোগ একেবারে সঠিক? কলকাতা পুলিশ, তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার নেতৃত্বে যে এসআইটি হয়েছিল, সেইখানে এই সঞ্জয় রায় অ্যারেস্ট হয়েছিল। কিন্তু তারপরে একটা লোকের নাম বলুন, একটা লোকের নাম বলুন যাকে সিবিআই আলাদা করে আইডেন্টিফাই করে বলেছে অভয়ার এই ঘটনার পেছনে আরও একজন ব্যক্তি যুক্ত ছিল, যাকে কলকাতা পুলিশ আড়াল করেছিল। আছে সেই নথি, সেই তথ্য আছে সিবিআইয়ের কাছে? নেই। রাজ্য সরকারই বলেছিল কলকাতা হাইকোর্টে যে শিয়ালদা আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করছি, কিন্তু সিবিআই ওখানে গিয়ে বলল না, আমরা চ্যালেঞ্জ করার অধিকারী, এই মামলা আমরা তদন্ত করছি হাইকোর্টের নির্দেশে, আমরা তদন্ত করছি সুপ্রিম কোর্টের নির্দেশে। তাই শিয়ালদা আদালতের যে রায়, অর্থাৎ সঞ্জয় রায়কে যে অভিযুক্ত, অর্থাৎ তাকে যে ফাঁসির সাজা দেওয়া হয়নি, তাই সেটাকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য সরকার। কিন্তু সিবিআই চ্যালেঞ্জ করলো, যদিও কলকাতা হাইকোর্ট রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছিল এবং সিবিআইয়ের আবেদনকেই মান্যতা দিয়েছিল। কিন্তু তারপর সিবিআই কি করেছে? আজ প্রায়
বছর ঘুরে গিয়েছে। সিবিআই কি করেছে? সিবিআই কি একটা নতুন মুখ তুলে আনতে পেরেছে? অভয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে পারেনি। সেই সিবিআইকে কারা পরিচালনা করছে? এই বিজেপি সরকার। আর সেই বিজেপিতে গিয়ে নাম লেখালেন অভয়ার মা। তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়াতে পারতেন। তিনি বিনা কোনো রাজনৈতিক দলে না গিয়ে এককভাবে লড়াই করতে পারতেন। পানিহাটির মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করত, করেনি। যে উন্নাও, যে হাতরসের মতো ঘটনা ঘটেছিল বিজেপি শাসিত রাজ্যে, সেই বিজেপির হাত ধরল অভয়ার মা। প্রশ্ন আসবেই, প্রশ্ন উঠবেই, কিন্তু সে প্রশ্নের উত্তর তো দিতেই হবে। এমন একটা রাজনৈতিক দলকে চয়ন করলেন যে রাজনৈতিক দলের বিরুদ্ধে এই রকম একের পর এক ঘটনা সামনে এসেছে, কিন্তু সুবিচারের আশা। যদি সুবিচার পেতে হয় তাহলে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ালেও মানুষ সুবিচার অবশ্যই করত। রাজনৈতিকভাবে লড়াই করে কি মূলত প্রমাণ করতে চাইবেন আপনি? সরকার ক্ষমতা এলে আপনার এই ঘটনায় কতটা তদন্ত করবে বিজেপি? কাকে কাকে গ্রেপ্তার করবে বিজেপি? কাকে কাকে গ্রেপ্তার করবে এই প্রশ্ন উঠে আসছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যখন প্রমাণ করতে পারেনি সঞ্জয় রায় ছাড়া অন্য আরও অনেকেই যুক্ত রয়েছে, বিজেপি যদি বাংলায় সরকার গঠন করে বিজেপির পক্ষে সম্ভব। কারণ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপির অঙ্গুলি হিলনে চলে বারবার এটা প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত সিবিআইকে বলেছে খাঁচার তোতা পাখি। আর সেই সিবিআইয়ের উপরে ভরসা রেখেছিল অভয়ের মা। কিন্তু পরবর্তীতে সেই সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে কলকাতা হাইকোর্টে, একাধিকবার দ্বারস্থ হয়েছেন। আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি অভয়ের পরিবারের হয়ে মামলা করেছেন। আজ কলতান দাশগুপ্ত ওই পানিহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, সেই কলতান দাশগুপ্ত এই অভয়ের আন্দোলন করতে গিয়ে জেল পর্যন্ত খাটতে হয়েছিল তাকে। আজকে সিপিএম তার জন্য কিছু করেনি, আজকে মীনাক্ষী মুখোপাধ্যায় তার জন্য কিছু করেনি। বেইমানি করারও একটা লিমিট আছে। রাজ্যের মানুষ জানে সেদিন আরজি করের যেদিন ঘটনা ঘটেছিল সেদিন রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ শোভাযাত্রা চলছিল। মীনাক্ষী মুখোপাধ্যায়রা সেদিনকে আরজি করে ওই গাড়িটিকে যদি আটকাতে না পারত, হয়তো প্রমাণ করে দিতে পারত তদন্তে যে এটা আত্মহত্যা করেছে। সেদিন মীনাক্ষী মুখোপাধ্যায় যদি না দাঁড়াতো তাহলে এ রাজ্যের কোটি কোটি মানুষ রাস্তায় নামতো না, আন্দোলন করতো না। আরজি করে ধর্ণা কর্মসূচি হতো না। আরজি করের ঘটনায় ডাক্তাররা, চিকিৎসকরা সরাসরি ধর্মঘটে যেতে পারতো না। শুধুমাত্র মীনাক্ষী মুখোপাধ্যায়রা সেদিন সামনের সারিতে দাঁড়িয়েছিল বলে আজকে আন্দোলনের রেস এত দূর চলে গিয়েছিল। আর আজকে সেই মীনাক্ষী মুখোপাধ্যায় থেকে শুরু করে কলতান এবং সর্বোপরি বামেরা তারা হয়ে গেল এখানে বিভীষণ। আর যে বিজেপি শাসিত রাজ্যতে হাতরাস উন্নয়নের মতো ঘটনা ঘটেছিল, সেই বিজেপি হয়ে গেল অভয়ার পরিবারের প্রকৃত বন্ধু। তাই পানিহাটি বিধানসভা কেন্দ্রে কি ফলাফল হবে তা 4 মে অবশ্যই প্রকাশ্যে আসবে। কিন্তু পানিহাটির মানুষ কি ভাবছে সেটা নিয়ে আমরা হয়তো চর্চা করতে পারি না, কারণ সেই মানুষের মনে তো আমরা প্রবেশ করতে পারি না। কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন, একটা জিজ্ঞাসা কিন্তু থেকে যাচ্ছে যে কেন বিজেপি, কেন সিপিএম নয়, কেন কংগ্রেস নয়। আগামী পর্বে আবারও দেখা হবে, আবারও 294-এর মধ্যে কোনো একটি আসন নিয়ে আপনাদের মুখোমুখি হব। আমি ষষ্ঠী চট্টোপাধ্যায় আজ এখানেই বিদায় নিচ্ছি।